নমস্কার, আমি সারদা। গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের গল্পের আসরে গল্প আছে প্রিয়রঞ্জন দাসমুন্সির বৃষ্টি বৃষ্টি। আবার তারিখ পড়েছে মামলার 3 মাস পরে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল রহমানের। ঈদের চাঁদ দেখবার আগেই ছাড়া পাবে ভেবেছিল। উকিলবাবু সে ভরসাই দিয়েছিলেন, কিন্তু শুনানি মুলতবি হয়ে গেল। সরকারি উকিল জানালো এমন কিছু সাক্ষ্য প্রমাণ এখনো জোগাড় করতে পারে যাতে সত্য উদ্ঘাটনের সুবিধা হবে। জজ সাহেব মনোযোগ দিয়ে শুনলেন সব কথা। তারপরেই বিকেলে কোর্ট ছুটি হবার কিছুক্ষণে আগেই 3 মাসের জন্য স্থগিত রাখলেন। রহমানের ঈদের চাঁদ দেখা হবে জেল কাস্টারিতে বসে। এবার সেমাই হাতে করে নাদিরা আর বলবে না, ভাইজান আরো খেতে হবে ভাইজান, পেস্তা কিশমিশ দিয়ে নিজে বানিয়েছি ভাইজান। নাদিরা রহমানের একমাত্র বোন, শহরের কলেজে পড়ে। রহমানদের 3 পুরুষ ধরে চাষবাসের কাজ, কিন্তু তারই মধ্যেই 2 ভাইকে মানুষ করেছে, নিজেও পড়েছে গ্রামের স্কুলে ক্লাস 10 অবধি। তারপর আবার চাষবাসের কাজে ফিরেছে। গ্রামের সাধারণ কৃষকদের কাছে রহমান এসব। রহমানের কথা না পেয়ে চট করে কোনো সিদ্ধান্তই নিতে পারে না কেউ। মাঝে মাঝে খবরের কাগজ পড়ে রহমান মাঠের কাজের ফাঁকে। সদর থেকে রহমানের নামে 2 দিন পর পর খবরের কাগজ আসে ইসলামপুরের ডাকে। সেখান থেকেই রহমানের কাছে আসে। দেরি হয়ে যায় পৌঁছাতে খবর, ফলে বাসি খবরগুলোই ভালো করে পড়ে রহমান, অপর কেউ শোনায়। সেবার বন্যা হলো খুব সোনারপুরে। মহানন্দার জল ফুলে ফেঁপে উঠল। ছুটল রহমান দলবল নিয়ে। প্রায় 15 দিন থেকে সোনারপুরের কৃষকগুলোকে চিঁড়ে গুড় দেওয়া, সদরে ওদের দরখাস্ত পৌঁছা দেওয়া, সব কাজই রহমানের। ধর্মটাই ওর মুসলমান, কিন্তু রহমান সব জাতির পাশে সব সময় দাঁড়িয়েছে দেবদূতের মতো। এ ধরনের মানুষ এই যুগে হাজারে একটা মিলবে কিনা সন্দেহ। ইসলামপুরের ডাকপিয়ন বৈজু পূর্ণিয়ার ছেলে ব্রাহ্মণ। গুটি বসন্তে মারা গেল বৈজু। কেউ গেল না ছুটি বৌজুকে। সেদিন সদরে এসেছে রহমান জমির খাজনা দিতে। বৈজু ওর খবরের কাগজ পৌঁছে দিত। ফেরবার পথে পোস্ট অফিসে গিয়ে শুনল বৈজু মরেছে সকালে। গুটি বসন্তে মরেছে বলে কেউ মরা ছবে না। রহমান চলে গেল ওর ভাঙ্গা ঘরটায়। সবাই আশেপাশে ভিড় করে, কেউ এগুচ্ছে না। দেখলো চোখের সামনে সব। একটা রিক্সা করে এসে নতুন কাপড়, লড়কি, ধূপ সব কিনে আনলো রহমান। স্টেশন থেকে 2 কুলিকে 40 টাকা দিয়ে রাজি করালো মাচায় কাঁধ দিতে। সবার চোখের সামনে দাঁড়িয়ে সেই ভাঙ্গা ঘরটায় ঢুকে কলা পাতা দিয়ে ওর মৃত দেহটাকে মুড়ে নতুন কাপড় দিয়ে বেঁধে যখন মাচায় রাখলো, তখন কুলি 2 কাঁধ দিল। বেহার মতো দেখল সবাই। সরকার বাড়ির পুরোহিত সুধীর ভট্টাচার্য শুনে যখন কোর্টের বারান্দায় চিৎকার করছেন যে মুসলমানে ব্রাহ্মণের মরা ছুঁয়ে পাপ করেছে, তখন রহমান বৈজুর সব গঙ্গা জল, ধূপ, চন্দন দিয়ে চিতায় চড়িয়ে দিয়েছে। দিব্যি দাহ করে জলে হাত মুখ ধুয়ে চলে গেল রহমান। এই রহমানকেই শেষে একটা বিচ্ছিরি মাপলায় জড়িয়ে দিল গ্রামের সবাই দেওয়ালির দিন। সরকার বাড়িতে ভীষণ ধুমধাম করে পুজো। রহমানদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই পুজো। সরকার বাড়িতে পুজোর সময় আত্মীয় স্বজনেরা আসে আর দেওয়ালি ভাইফোঁটা সেরে চলে যায়। পুজোতে গ্রামের সবাই এসে জড়ো হয়। রহমানের এই সময় আনন্দ আর ধরে না। করিম শেখ বলেছিল একবার, হিন্দুদের পুজোতে তোর এত আনন্দ কেন রে? জবাব দিয়েছিল রহমান, খোদা জানে চাচা। সরকাররা প্রতিপত্তিশালী জমিদার ছিল। জমিদারি উচ্ছেদ আর জমির সিলিংয়ের পর এখন আর তেমন জৌলস নেই। তবে সাবেকি বাড়ি আর পুজো পার্বণের প্রথাটা বজায় রেখেছে ওদের ঐতিহ্য। সরকারদের জমি চাষ করত আগে রহমানের পূর্বপুরুষেরা। সেই অর্থে রহমান সরকারদের প্রজা। শিক্ষিত ও স্বনির্ভরশীল হলেও রহমান পুরনো দিনে চাচা আব্বার দেওয়া যে সম্মান সরকারেরা পেত
তার থেকে সে বঞ্চিত রাখিনি সরকারদের। আজও সরকারদের বাড়ির বয়োজ্যেষ্ঠ কাউকে পথে দেখা হলে হাত জোড় করে বলে, আদাব বাবু। সরকারদের সব জমি জমা স্বনামে বেনামে আজ বহু শরিকের মধ্যে ভাগ হয়ে গেছে। রহমান আজ কারো জমি চাষ করে না, নিজেরই সামান্য জমি হয়েছে রহমানের। ক্ষেত মজুর রেখে নিজেই চাষাবাদ করে। বৃষ্টির দিনে ভীষণ থই থই করা মাঠ অগাধ জলে সারা রাত মশাল জ্বালিয়ে পোলো দিয়ে মাছ ধরে রহমান। ছোট মৌরলা মাছ, আবার ভীষণ পছন্দের সরকারদের ছোট বউয়ের। রহমান সকাল হতে না হতেই মাছগুলো পৌঁছে দেয় ছোট বউকে। ভীষণ খুশি হয় ছোট বউ। এক একদিন কাক ভরে এসে চিৎকার করে, বউঠান মাছ এনেছে। ছোট বউঠান ধর মরিয়ে উঠে বেরিয়ে আসে, বলে, আবার কষ্ট করলি রহমান, ভরা বাদলে রোজ রোজ এ কি তোর পাকলামো? না বউঠান, তুমি মজা করে খাবে, সেটাই তো আনন্দ। এবার তুই একটা বিয়ে কর না, তোর বউ মজা করে রেঁধে খাওয়াবে। কি যে বলো বউঠান, আমার আবার বিয়ে? চাষা মানুষের আবার বিয়ে কি গো? কে বললে তুই চাষা? তোর মতো ছেলে পেলে কত মেয়ে পড়তে যাবে, 10 ক্লাস পাস। চাষা তুই এই দেশের খুব কম রে রহমান, তুই তো আবার খবরের কাগজও পড়ে শোনাস। হয়েছে, লেকচার থামাও দেখি, মাছটা রাখো বাসনে, আমায় আবার যেতে হবে সদরে। ছোট বউ মাছ রাখতে রাখতেই বলে, নাদুকে পাঠাস, রান্না মাছ নিয়ে যাবে। আবার ওসব ঝামেলা কেন? তাহলে মাছ তুই নিয়ে যা, তুই কষ্ট করে ধরবি আর তুই খাবি না। আচ্ছা বাপু, ঠিক আছে, নাদুকে পাঠাবো। প্রতিদিনই প্রায় এমন করে চলে যেত রহমান। আবার কখনো কখনো এসে কত গপ্প করত। ছোট বউঠানের সঙ্গেই ওর যত সুখ দুঃখের আলাপ। একদিন ছোট বউঠানকে মুড়ি খেতে খেতে জিজ্ঞাসা করলো রহমান, আচ্ছা বউঠান, আমাকে তোমার এত ভালো লাগে কেন? আমি এত গরিব আর তুমি এত বড় লোক। সে কি বুঝবি? আমি বড় লোক কে বললে? আমার বাপের বাড়িতে দুবেলা ভাত হতো না রে রহমান। চোখ ছল ছল করে এলো ছোট বউঠানের। কি বলছো কি? ঠিকই বলছি, আমার বাবা ছিল সামান্য মাস্টার। একবার তোদের ছোট কর্তা গিয়েছিল আমাদের গ্রামে খেলতে। খেলা শেষ হবার পর খাবারের ব্যবস্থা হলো যে বাড়িতে, সেই বাড়িতে আমার বাবা পড়াতেন। গ্রামে খেলতে এসেছে দল, তারা খাবে, ভালো মন্দ হবে। তা বাবার ছাড়তে গার্জেন আর আমাদের সবাইকে খেতে বললে। আমি, আমার ছোট বোন সবাই মিলে সেই দুপুর থেকে হাপিত্তিস করে বসে, কখন রাত হবে তখন আমরা মাছ মাংসের কথা ভাবতেই পারতুম না রে। তারপর খেতে গেলাম। আমার দিকে তোর ছোট কর্তা কেমন যেন তাকাতে লাগলো। আমার ভয়ও হলো, আনন্দও হলো। কেন আনন্দ হলো কেন? সেসব বোঝার মন তোর কি আছে রে? আসলে সুন্দরী ছিলাম রে দেখতে, দিমাগ হতে লাগলো। পরদিন সকালে দেখি সেই ছাত্রের বাবা এসে আমাদের বাড়িতে হাজির। বাবাকে ডেকে নিয়ে গিয়ে কি সব কথা বললে আলাদা ঘরে। একটু পরে ঘরে আমার ডাক পড়লো, মার ডাক। তারপর সেই দিন রাতে জানলাম আমার বিয়ে ঠিকঠাক, পাত্র তোদের ছোট কর্তা। তাহলে ছোট কর্তার তোমাকে মনে লেগেছিল বলো? আগ্রহ করেই বলল রহমান। তা বছর 3 বিয়ের পর তাই তো মনে হয়েছিল। কত জিনিস পেতাম, আদর হতো আমার। শিলিগুড়ি থেকে আনারস নিয়ে আসতো আমার জন্য, ভীষণ আনারস ভালোবাসতাম রে। কিন্তু তারপর তোদের ছোট কর্তা বদলে গেল। যেমন কেন রুক্ষ মেজাজ, তেমন চণ্ডালের মতো চরিত্র। তা যাই বলো ছোট বউটান, ছোট কর্তার খেলার মাঠে কিন্তু নাম ছিল খুব। কত বড় কাপ পেয়েছেন, মেডেল পেয়েছেন। একটু আলাপ জমিয়ে রহমান বললে, একটু আগুন দাও না বউঠান, বিড়িটা ধরাবো। ছোট বউঠান আগুন দিতে দিতেই বললে, আমার তোর ছোট কর্তার এসব কথা আবার বলিস নি যেন কাউকে, তাহলে আমায় এমন শট মারবে যে গোল পোস্টের একদম বার ভেঙে যাবে। হো 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 করে এসে উঠল রহমান। আজ উঠি বউঠান, বিছনে ধান আলাদা করতে যাই। রহমান চলে যেতেই অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে চোখের জল মুছতে শুরু করলো ছোট বউঠান।
সরকার বাড়ির কালী পুজোতে সেবার খুব ধুমধাম করে পুজোর আয়োজন। বড় কারণ ছোট কর্তার 50 বছর বয়স পূর্ণ বলে। এবার ছোট কর্তা শচীন সরকারের জন্মতিথি নক্ষত্র মিলিয়ে ঠিক কালী পুজোর পরের দিন পড়েছে। পুজোর বাড়িতে বিয়ে বাড়ির ধুমের মতো ব্যবস্থা। শহর থেকে ডাইনামো এনে বাতি জ্বালানো হয়েছে। সে কি হয়েছে, বিরাট ব্যাপার। ছোট বৌঠানের ছোট বোন রিক্তা এসেছে এবার। বেশি দূর পড়তে পারেনি রিক্তা, অভাবে অনটনে। মাঝে মাঝে ওর মামারা সাহায্য করে, আর ছোট বৌঠান লুকিয়ে লুকিয়ে কিছু পাঠায়। এবার রিক্তা নিজেই লিখেছিল যে সে আসতে চায়। অনেকদিন নাকি দিদির সাথে দেখা হয়নি। চিঠির উত্তরে ওকে আসবার জন্য টাকা পাঠিয়েছিল ছোট বৌঠান। কি আর হবে, দুদিন বেরিয়ে যাবে। সরকারদের গোলায় খেতে দেবার ধানের তো আর অভাব হবে না। রিক্তা পুজোর ছুটিতে আসতেই ওর সঙ্গে রহমানের পরিচয় করিয়ে দিয়েছিল ছোট বৌঠান। রিক্তার আবদার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখা, মেলায় যাওয়া, সব আবদার রাখতে রহমান প্রস্তুত। দশমীর মেলায় সোনারপুরে নিয়ে গিয়ে ওর জন্য কাঁচের চুড়ি শাড়ি কিনে দিয়েছিল রহমান। তাছাড়া সদরে বিকালবেলা একদিন বায়োস্কোপ দেখিয়ে নিয়ে গেল রিক্তাকে। কোনো একটা পৌরাণিক ছবি হবে বোধ হয়। রিক্তা সহজে সরল মেয়ে, গরিব বলে একটা কাঁচের চুড়ি ওর কাছে ভীষণ বড় প্রেজেন্টেশন। কালী পুজোর রাতে সিদ্ধির শরবত চলত সারা রাত সরকার বাড়িতে। এবারও তার ব্যতিক্রম নেই। শচীন সরকারের আজকাল আর শুধু সিদ্ধিতে জমে না, তাই শহর থেকে কয়েক পয়েন্ট আগে থেকেই আনিয়ে রেখেছিল নিজের ঘরে। বড় ভাই নবীনকে আর মেজকর্তাকে সৌরিনকে একটু ভয় করে শচীন। রহমান নাদিরাকে নিয়ে সন্ধ্যাবেলা থেকে এসেছে এখানে। লোকজন বসানো, কলাপাতাগুলো কাটা, আরো কত রহমানের কাজ। নাদিরা রিক্তাকে সঙ্গে নিয়ে আতশবাজি পোড়ানো দেখছিল ভীষণ ফুর্তিতে। এমন সময়ে একজন কাজ করবার লোক এসেই খবর দিল রিক্তাকে যে ছোট কর্তা নাকি ওকে ডাকছে। সাধারণত ছোট কর্তার প্রতি রিক্তার তেমন কোনো টান কোনো দিনই ছিল না। ছোট বউঠানে বেশি রিক্তাকে জামাইবাবুর শরণাপন্ন হতে শেখাতো না। রিক্তা আসার পর থেকেই ছোট বউঠান আর ছোট কর্তার ঘরে যায়নি। ছোট বোনকে নিয়ে ঠাকুর ঘরের পাশের ঘরে ঘুমোয় আর অনেক রাত অব্দি গল্প করে। রিক্তা চলে যাবার পর নাদিরার আর একা একা থাকতে ভালো লাগলো না। ওখান থেকে সোজা চলে এসে ভাবলো রিক্তার কাছেই যাবে। মনে হলো ছোট কর্তা ডাকছেন, অতএব সেখানেই গেল। ছোট কর্তার ঘরে ছোট কর্তা নেই, অথচ গেল কোথায়? বরাবর পুজোর বলি শচীন সরকারই তো দেয়। সারাদিন উপোস করে সিদ্ধি খেয়ে হাতে খাড়া নিয়ে ঝুলে পড়ে ছোট কর্তা। তারপর বলি শেষ হলে ঘুমোতে যায়। এবারও ছোট কর্তাই বলি দেবার কথা। কোথাও না খুঁজে পেয়ে সেই কাজের লোকটিকে ভিড়ের মধ্যে গিয়ে নাদিরা বললে, রিক্তাদি কোথায় গেল ভাই? ছোট কর্তা ডেকেছেন, কিন্তু তিনি কোথায় দেখছি না তো। হবে কোথাও এদিকে। কাছারি বাড়ির পাশের ঘর ছোট কর্তা খাড়া ধার করছিলেন, সেখানে খোঁজ করো তো গিয়ে। নাদিরা কাছারির বাড়ির পাশের ঘরের কাছে আসতেই শুনতে পেল রিক্তার গলা। না, এ আপনি কি করছেন? আমায় ছাড়ুন। আপনি কত বড় আমার থেকে। দিদি জানতে পারলে মরে যাবে। আমার সর্বনাশ করবেন না। তোমার দিদির জন্য আমার ভয় নেই। বেশ মাতাল ভাবি কথাগুলো বললে শচীন সরকার। জানালা দিয়ে দেখলো নাদিরা শচীন সরকারকে সম্পূর্ণ বেহেড মাতাল। রিক্তাকে হাত দিয়ে জোর করে চেপে ধরেছে। বাইরে এত জোরে আতশবাজি আর ঢাকের আওয়াজ, রিক্তার চিৎকার সেখানে পৌঁছয় না। দরজার পাশে খাড়াটা ঝুলছে। দৌড়ে চলে এলো নাদিরা রহমানের কাছে। রহমান ঢাকিদের খাবার জোগাড় করছিল। এক ঝটকায় টান মারল রহমানকে কাছে। দাদা, সর্বনাশ হয়েছে। যা যা দেখেছে সব বললে নাদিরা রহমানকে। ব্যাস, ভাটার মতো চোখ দুটো জ্বলে উঠল রহমানের। দৌড়ে ছুটে এলো কাছারি বাড়ির পাশের ঘরে। তখন শচীন সরকার আর মানুষ নেই। সিদ্ধি আর দিশি মদের প্রভাবে তখন প্রচণ্ড পশু। এক ধাক্কায় দড়াম করে দরজা ভেঙে ফেলল রহমান। ছি ছি ছোটবাবু, আপনি এত শয়তান! ওকে ছেড়ে দিন বলছি। এক হাতে ধাক্কায় সরিয়ে দিল মাতাল শচীন সরকারকে দরজার ধারে, আর টান মেরে জোর করে আনল রিক্তাকে। ইতিমধ্যেই চিৎকার হলো জোরে ঘরের ভিতর থেকে। রহমান মুখ ফিরিয়ে দেখে রক্ত ভেসে যাচ্ছে ঘরে ফিনকি দিয়ে।
এ কি দেখছে রহমান, বলি তো এখনো শুরু হয়নি। প্রতিবার বলি দেখে রহমান সারা রাত ধরে সেই ফিনকিরিয়া রক্ত পড়া পশু বলির রক্ত। শচীন সরকারের মাথাটা ধর থেকে প্রায় সম্পূর্ণ আলাদা, সামান্য লেগে আছে একটু। পার হাত ছটপট করি রহমানের চোখের সামনে শচীন সরকারের চোখের মনি স্থির হয়ে গেল। দরজার পাশে ঝুলন্ত খাড়াটা ওর প্রচন্ড ধাক্কাকে শচীন ছিটকে পড়ায় শচীনের গলাতেই এসে পড়ল। অত বড় প্রচন্ড খাড়াটা একটা ছোট্ট দড়ির উপর ঝুলছিল, খুলে পড়ে গেল অত উঁচু থেকে একেবারে শচীনের ঘাড়ে। রক্ত দেখেই দৌড়ে গেছে রিক্তা দিদির কাছে। রহমান একেবারে বোবা হয়ে গেছে দেখে নিজের হাতে খাড়াটা সরাতে গেল। ইতিমধ্যে বলির সময় হয়ে যাওয়াতে শচীনের সহকারী এসে হাজির হয়ে চোখে নিয়ে যেতে। এসেই দেখে এই কাণ্ড। খাড়া হাতে রহমানকে দেখে আরো খাপড়ে যায় লোকটা, ছুটে যায় অন্দরমহলে। সরকার বাড়িতে পশু বলির মুহূর্তেই নররূপী পশু বলি হয়ে গেল। পুজো পার্বণ সব কোথায় ভেসে গেল। ছোট বৌঠানের কান্না, বাড়ির লোকদের হইচই, চিৎকার, পুলিশ, আরো সব কি মনে করতে পারছে না আর রহমান। তারপর সে মূর্ছা গিয়েছিল। ভালো হয়ে দেখছিল পাশে দাঁড়িয়ে বোন নাদিরা কাঁদছে, সামনে পুলিশ দাঁড়িয়ে। রহমান বললে, কি সব হয়ে গেল রে নাদু, ছোট বৌঠান কোথায় রে? পুলিশ অফিসারটি হাতে কড়া পরিয়ে দিয়ে বলল, ছোট বৌঠানের সঙ্গে কোর্টেই কথা বলবে, এখন চলো হে, বেশ পাক্কা খুন করেছ। ছোট বৌঠান কিন্তু সব টের পেয়েছিল এবং জানতো যে রহমান নির্দোষ। সরকার বাড়ির অত বড় ইজ্জতটার কথা ভেবে মেজকর্তা বড়কর্তা রিক্তার প্রতি রহমানের অত্যাচারের কথাই প্রমাণ করাতে চাইল। সাক্ষীর প্রমাণ এমনভাবে সব জোগাড় হলো যা বলার নয়। কেসটা যখন চলছে তখন ক্ষোভে, দুঃখে, লজ্জায়, ঘৃণায় রিক্তায় আত্মহত্যা করলো। আরো বেশি করে প্রমাণ করতে চাইল সরকারেরা যে নারীত্ব হারিয়ে সেই লজ্জায় গ্লানি ঢাকতে নাকি রিক্তা আত্মহত্যা করেছে। গ্রামের অনেক লোক ধার শোধ না দেবার লোভে সামান্য টাকার বিনিময়ে রহমানের সেই রিক্তাকে নিয়ে মেলায় যাবার কাহিনী, সদরে গিয়ে বায়োস্কোপ দেখার ঘটনার উপর কল্পনা ছড়িয়ে বেশ রসিয়ে রসিয়ে সাক্ষী দিল। ছোট বৌঠান থান কাপড় পরে চলে গিয়েছিলেন গ্রামের বাড়ি। রিক্তার আত্মহত্যার পর সরকারদের বড় কর্তাকে জানিয়েছিলেন যে সে সাক্ষী দিতে চায়। খুশি হয়েছিলেন সরকারদের মেজকর্তা আর বড় কর্তা। বেশ তো বৌমা, চমৎকার কথা। তোমার উপরে তো নির্ভর করে আমাদের সরকার বাড়ির মান। কত মান নেই আমাদের শহরে, তা না? এই বেটা হতচ্ছাড়া রহমান পোড়ার মুখো কিনা শচীনের নামে কোর্টে যা তা বলে গেল। তোমাকে কিন্তু বৌমা আমাদের সবাইকে কলঙ্ক থেকে মুক্ত করতে হবে। রাজি হয়েছিল ছোট বৌঠান অনেক পরে, তাই উকিলকে 3 মাস আরো সময় চাইতে হয়েছিল। নাদুর হাতে সেমাই খাওয়ার হলো না এবারে ঈদের চাঁদে। আজ আবার সেই মামলার শেষ তারিখ পড়েছে। জজ সাহেব আজ চূড়ান্ত সাক্ষ্য প্রমাণ দেখে রায় দেবেন এ মামলার। থান কাপড়ে ছোট্ট কালো পাড় আস্তে আস্তে মাথা নিচু করে এসে দাঁড়ালেন ছোট বৌঠান। দেখে অপর দিক থেকে হাত জোড় করে প্রণাম করল রহমান। ছোট বৌঠানের এই বৈধব্য রহমানকে পাগল করে দিয়েছে। এ কি দেখছে রহমান? সেই ছোট্ট বৌঠান, টুকটুকি সুন্দরী বৌঠানের এ কি বৈরাগ্য হয়েছে আজ? প্রশ্ন সারা শেষ হলো জজ সাহেবের। সবাই অবাক হয়ে শুনল ছোট বৌঠানের কথা। নিজের স্বামীর চরিত্রহীনতার সব তথ্য প্রমাণ ছবি সংগ্রহ করে এনেছে ছোট বৌঠান। একটার পর একটা অনর্গল বলে যেতে লাগলো। একে শুনছে সবাই যেন বাগ্মিতার পারদর্শী কোনো মহিষী মহিলা আসামির কাঠগড়ায় একের পর এক বলে চলেছেন। অবশেষে রিক্তার মৃত্যুর আগে লেখা চিঠিটা পাঠ করতে করতে কেঁদে দিল ছোট বৌঠান। স্তম্ভিত হলেন জজ সাহেব সব শুনে। অনেক শেষে 2-4 দিন আরো সওয়াল চলার পর রায় বের হলো রহমানের। সম্পূর্ণ নির্দোষ, সে বেকসুর খালাস। জেলে নাদু এসেছিল। সেদিন বৃষ্টি, থই থই করছে মাঠ জলে। জেলের গেটেই জিজ্ঞেস করলে রহমান
ছোট বউঠান কেমন আছে রে? কেঁদে ফেলল নাদিরা। ফুপিয়ে ফুপিয়ে বললে, আজ রাতেই ট্রেনে চলে যাবে, ওর মামা এসে চোখে কলকাতায় নিয়ে যাবে। বাড়ি এসে স্টেশনে ছুটল রহমন। ট্রেন ছাড়বার সময় তখন হয়ে গেছে। এ কামরা ও কামরা করে বৃষ্টিতে ভিজে শেষে দেখা পেল ছোট বউঠানের। ছোট বউঠান, তুমি যাচ্ছ যে, এ কি করছো তুমি? আমার তো আর কাজ নেই রে রহমান, মামলা তো শেষ। না বউঠান, তোমায় থাকতেই হবে। আমি যাব মাছ ধরতে, মৌরলা মাছ ধরে আনবো না। আর আমার মাছ খেতে নেই রে রহমান। কেন? গাড়িটা ছেড়ে দিল। ছোট বউঠানের সাদা সিটিটায় দুফোঁটা বৃষ্টির জল এসে পড়ল জানালা দিয়ে। আস্তে আস্তে চলে গেল গাড়িটা রহমানের চোখের নাগালের বাইরে। আজকের মতো ভিডিও শেষ করব। আবার পরের ভিডিওতে আমাদের দেখা হবে। সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিও শেষ করছি। গল্প মালিকার বন্ধু হয়ে গল্প মালিকার পাশে থাকুন আর গল্প মালিকার চলার পথকে আরো সুন্দর করে তুলুন।